এরই মাঝে ফারা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারা বেরিয়ে গেলে শুধু উঠে দাঁড়ালে ফাইজ ভুরু কুচকে বলে। কোথায় যাচ্ছিস? শুধু ফাইজের সামনে দাঁড়িয়ে বলে। তোর বিয়ে পেঁচাতে। ফাইজ শুধুর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুধু পিছিয়ে যায়, রেগে বলে। তোর ঘাড়তেরা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাদে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আর একজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধর কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে। ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না? স্যাঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুধু মাথার চুল টেনে ধরলো। তাকে স্যাঁচড়া বলছে, মেজাজ বিগড়ে গেল, রেগে বলল। ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি ছ্যাঁচড়া নাকি দুই ভাই বোন ছ্যাঁচড়া। শালা তোদের দুটো আমাদের সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথার কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে। আরেক রোবট বসে আছে, আরে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে। আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে। আর এ শালা মানুষ হয়েও রোবট প্রো ম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুধু টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে, বা হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে। আয় তোকে দেখাচ্ছি কে ছ্যাঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোনটা। ফাইজ শুদ্ধর পিঠে থাপড় দিয়ে বলে। খবরদার, আমার বোনকে ডাইনি বলছিস তো? শুদ্ধ পাত্তা দিল না। ফারা ডাইনিংয়ে মনমরা হয়ে বসেছিল। তার ভাই আর ফাইজকে দেখে অবাক হয় ফারা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারাহের সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে। শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়া দেয় খুবই আলতোভাবে। বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে। ফাড়া, এক গ্লাস পানি খাও তো, তৃষ্ণা পেয়েছে। ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না। তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে। কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারাহের হাতের উপর কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারা কেঁদে দিয়ে বলে। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোনকে এখন কেমন চেষ্টামি করে দেখ। ফাইজ কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত। সে উদ্দেশ্যেই ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারাহের সামনে এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারাহের সামনে হাঁটুমুড়ে বসে মলিন হেসে বলে। ফাড়া, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা টলমল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে। হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে। ফাড়া, আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে। এখানে ভীষণ চলছে। ফারা দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে। তুমি মিশকা আপুকে ভালোবাসতে, আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে। তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে। সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে। এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে? বেয়াদব মেয়ে। ফারা ফুপিয়ে ওঠে। শুধু শুধু ফোঁস করে শ্বাস ফেলল। আবার রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে। শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুধু বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগের চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে পাঞ্চ মারে, চিৎকার করে বলে। মিসকা মিসকা মিসকা, আরে ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এজন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারা নাক টেনে বলে। হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমি। রাগে ফারাহের গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে। তুই ভালোবাসার যোগ্যই না, বালের পাত্রে ভালোবাসা ডালছে এতদিন ধরে। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুধু ফারাহের হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে। এই বালের পাত্রেই আরো ভালোবাসা ডালবো? ভুলেও ভেবো না। ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যা। এসব আমার দ্বারা হবে না, এত উদার আমি না।
বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই। ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারাহের হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে সূর্যর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে। পাশে ইরফান। ফারাহকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এইভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়। মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে তুই তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোনকে ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং এর ভালোবাসা তোদের। খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাও কষ্ট পায়। শুধু রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়ে করুণ অবস্থা হবে দেখিস। আমার বোনকে মারলি কেন? শুধু বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করব। যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরও 10টা থাপ্পড় দিলেও কম হবে। তাই দরদ দেখাতে আসবি না। বলছি না ওকে সিধে করবো আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়ে পড়ে আছে। মেয়ে যাতে যে এত পেঁচ, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামিও করবে, রেগে মারবো আমি, দাগ পড়বে ওর গালে, বুক পড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিয়েছো? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারাহের ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলে, ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে। তুমি কেমন বন্ধু, নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফারাহের বিছানায় শুয়ে চোখ বুজে বলে। ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারা এগিয়ে এসে বলে, ইয়ানার সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনায়া তোমাকে পছন্দ করে না। ফাইজ তড়াক করে চোখ মেলে তাকায় বোনের দিকে। কিরে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে টেনে ধরছে। ফারা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফাইজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসার ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন, বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলেই মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারা চলে গেলে চোখ বুজে হাসলো ফাইজ। শুদ্ধ আর ফারায়ের ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধর হাত ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পেছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারা ফার্স্ট এইড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বাঁ হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারা পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনে সব ফার্স্ট এইড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারহার চোখের কোণ ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফারাহাকে চোখে পড়ল। ফারা তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারাহের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারা নাক টেনে করুণ সুরে ডাকে, শুদ্ধ ভাই। শুধু চোখ বেজে নাই। এই মেয়ে এমন ভাগে ডাকে যেন বলবে চলো এক্ষুনি বিয়ে করে নিই। কিন্তু এই তেড়া আসে আগলা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারাহের আবারও ওই একই সুরে কণ্ঠ ভেসে আসে। শুদ্ধ ভাই, শুধু চোখ বুঝে শান্ত গলায় বলে, হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুধু শক্ত গলায় বলে। সারাদিন বসে কাঁদলেও সে সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারা মাথা নিচু করেই রইল। এখন তো আর আপুও ডাকতে হয় না, বড় তবুও নাম ধরে ডাকছো। শুধু দাঁত কিরমির করলো, ধমকে বলল, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে চলে যাও। কথাটা বলে চোখ বুজে নাই। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুধু চোখ বুজে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারা বাঁ হাতে চোখ মুছে নেয়। শুধু হঠাৎ অত্যন্ত রেগে ধমকে বলে, ফারা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুধু নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি যাচ্ছি।
ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে। শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে? এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুধু খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুধু বাইরে বেরিয়ে ফাইজকে দেখলো। ফাইজ এগিয়ে এসে বলে, আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুধু চোখ ছোট করে তাকালো। রেগে নাটকীয় ভঙ্গিতে বলল। তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় চলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিল, তুই মিটি মিটি হাসবি। হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতে সেবা চাইছিস। আই। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না? পারবো। কথাটা বলে পেছনে দাঁড়িয়ে থাকা কান্নামাকা ফারাহের দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুফির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথায় ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝেই মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়রার হাতের দিকে তাকায়, বিরক্ত হয়। এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে। তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বললেন, আমার কাজ আছে, তোমাকে যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে। কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে। কতদিন আগে যেতে চাও আম্মু? মায়রা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে। কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়রা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে, মাথা নেড়ে বলল। কালকে যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে। ইরফান ভুরু কুঁচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুফুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না, তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনও বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আসে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন মায়েরা বোঝে না। কি অদ্ভুত। লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়ে আছে। এখনও তাকিয়ে আছে। মায়েরার অস্বস্তি হয়, দ্রুত খাওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়রাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়রার কাশি উঠে যায়। ইরফান মায়রার সামনে এক গ্লাস পানি রাখে। মায়রা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মায়রার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বললে, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো? আইবে, তুমি বাচ্চা? মায়রা কেঁপে ওঠে, চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়রার দিকে সবাই চেয়ে আসে। মায়রা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়রার দিকে, আর ইরফান মায়রার দিকে। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টে পাল্টে ভাজে। মায়রা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। ওয়াই? মায়রা তার সামনে বসা ইনায়ার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে। আপু, তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মেখে হেসে বলল, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আসে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মায়রাকে এখনও থাপ্পড় মারেনি, এই ঢের। ইশারায় দেখালো চুপচাপ খাও। মায়রা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না, বুঝলে? সব সময় আমার ভেজে খাওয়া ধান্দায় থাকে। তোমার ভাইকে ইরফান গমগমে গলায় ধমক দেয়। শাট আপ। কানের কাছে এমন
রামধমক খেয়ে মায়েরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আসে। রুমা নেওয়াজ এর চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলের বউ, এখন তুমিও জুটেছ? সব পাগলের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমার চোখে স্বামীর পানি চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলের প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখোনি এই মেয়ে এত কথা বলে? 2 মেরুর 2 জনে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে জাহানারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধালে? বাহ, এখন বাচাল হলেও ধমক খেয়ে বসে থাকবো? বেশি ভাব বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেননি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়েরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাঁদর। মায়েরা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মায়েরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দুহাত গাড়ির জানালায় ঠেকিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আসে। ইরফান মায়েরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকায়। খেয়াল করলো মায়েরার দুহাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আসে। রেগে যায় সে। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়েরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়েরা রেগে বলে, আপনার কি প্রবলেম? হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ। শাট আপ স্টুপিড বাঁদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাজ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল। এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর। নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া। মায়েরা সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে একবার। মায়েরা আমতামতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করব। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়েরার দিকে চেয়ে ধমকে বলে। হোয়াট? মায়েরা ধমকে ঝাঁকি দিয়ে ওঠে। জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দিব, আপনি চাইলে তো তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের উপরে থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার 2 হাতে একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে স্কচ টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না 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 প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়েরার 2 হাত ছেড়ে মায়েরাকে তার
থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিংয়ে শক্ত হাত চেপে ধরে। মায়রাকে ধাক্কা দেয় মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়রা বাঁ হাতে মাথা ডলে। ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই স্কচ টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়াই কি করলাম, কি পাষাণ, উফ দজ্জার লোক একটা। গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমন্ত মুখ এলে কাছের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাছের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ির ব্রেক কষে। মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির গোনা চোখ এড়ায় না ইরফানের। ভুরু কুঁচকে যায় তার। মায়রা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার কেন করছো? মায়রা ঢোক গেলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়ের অবাক হয়ে তাকায়। বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানালার দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে। ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়েরা ভুরু কুঁচকে তাকানোর আগেই তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানে হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়েরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়েরার মুখ খানিক হা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগলবেলা ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি রেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলে, গাড়িতে জায়গা হবে না। মায়েরা দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফান। সত্যি সত্যি যদি দিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়েরাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে। মায়েরা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়েরার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মায়েরার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কি রে মাইয়া, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়েরা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মায়েরা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াটস রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে, বুঝলি? পেছন থেকে মায়েরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। এগিয়ে এসে বলে, কদিনই স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চাই কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড।
মায়েরা কাদো কাদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়েরার হিজাবের উপর দিয়ে গান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে এভাবেই লাগিস নাকি সারাদিন? মায়েরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা জানো। যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নিই। তা কয়টা থাপ্পড় খেলিয়ে পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়েরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হবে? ফুপি তো। তাহলে ওই নামেই ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এবারে এসেছিস তার ঘরেই যাবি। আর কার ঘরে যাবি? মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যাও ও ঘরে। একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছ। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়েরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মায়েরার দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে। দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মায়েরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনও আছে। মায়েরা ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়। বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পর পর কামড়ে খায়। ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পেছনে ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভুরু কুঁচকে বলে, কম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়। মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায় আপুর থেকে শুনেছে। মায়েরাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি, এই নিন আপনার কফি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে সিটকে ফেলে দেয় চুমুক দিয়ে নেয়া মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরেই বুঝলো কাহিনী খতম। দৌড়ে দু পায়ে গেলেও আর এগোতে পারে না। ইরফান মায়েরার হাত টেনে ধরেছে। মায়েরা অসহায় লাগলো। সে পালাতে পারে না কেন এই লোকটার হাত থেকে? এখন কি করবে তাকে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছো কেন? মায়েরা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল। এই লোক এক চুমুকেই ধরে ফেললো। কি সাংঘাতিক নাকমুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড তখনই মায়েরা খুব খুব করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায়। সে সময় ইরফান গাল বলতে মুখটা হা করে। ঘটনাক্রমে মায়েরার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায়। মায়েরা ইরফান দুজনেই হতভম্ব। মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হা করা মুখ বন্ধ করে নেয়, শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা বারবার ঢোক গিলছে। আজ সে খতম। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরালো, তবে মায়েরার হাত ছাড়লো না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়েরাকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার পেট শক্ত হাতে চেপে রাখে। বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়েরার চোখে চেয়ে হিসিয়ে বলে, I swear, stupid girl, I will just kill you.
মায়েরা এবার সত্যিই ভয় পাচ্ছে, কান্নামাখা গলায় বলে। সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনও কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো। জানালা থেকে বাঁ হাত নামিয়ে সেই হাতের মায়রার পেট ধরে জানালার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে, তাই জোর করেই শক্ত হাতে বের করলো। মায়রা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়। তবে তার হাতে আধা খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়রার হাতে ধরে রাখা আধা খাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়রার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটাই বিস্ময় মিশে আছে। মায়রা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে। ইরফান মায়রার হাত থেকে আধা খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মায়রার মাথা তুলে বলে, ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে। স্টুপিড।